বুলডোজার কর্মসূচি থেকে ধানমন্ডি ৩২-এর বাড়ি গুড়িয়ে দিল ছাত্র জনতা। শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন। দেশের বিভিন্ন স্থানে শেখ মুজিবের মুরাল ভাঙচুর, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও স্থাপনা। রাবির আবাসিক হল থেকে আওয়ামী পরিবার সংশ্লিষ্ট নাম ফলক অপসারণ, নাম পরিবর্তনের সঙ্গে সম্পর্ক নেই বলছে প্রশাসন। সিলেট ওসমানী বিমানবন্দরে 17.5 কেজি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ, আটক 2 জন। প্রকল্পের মেয়াদ শেষ, সম্পন্ন হয়নি বর্জ্য অপসারণ কেন্দ্রের কাজ। আবর্জনায় অতিষ্ঠ নেত্রকোনা পৌরসভার কয়েকশো পরিবার। গাজা নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের পায়তারায় মিত্রদের আপত্তি, জাতিগত নির্মূলের প্রচেষ্টা থেকে বিরত থাকার সতর্ক বার্তা জাতিসংঘের। এবং বিপিএল ট্রফির লড়াইয়ে কাল সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে বরিশাল ও চিটাগাং। 12 বছর পর টুর্নামেন্টে ফিরেই ফাইনালে বন্দরনগরীর দলটি। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি তানিয়া হারুন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। যাচ্ছি পুরো খবরে। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির 32 নম্বরের বাড়ি। ধানমন্ডি 5 নম্বরে শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। তারা জানান, এর ভেতর দিয়ে স্বৈরাচারের মূলোৎপাটন শুরু হলো। বাংলার মাটিতে আর কেউ যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে। রাতভর চলেছে তাদের মার্চ টু 32 কর্মসূচি। ধানমন্ডি 32 নম্বরে ভিন্ন এক সকাল। যান চলাচল স্বাভাবিক, জনজীবনও চলছে নিজস্ব গতিতে। তবে শেখ মুজিবুর রহমানের বাড়িতে তখনও বিক্ষুব্ধ ছাত্র জনতার উপস্থিতি চোখে পড়ার মতো। ইতিহাসের অনেক চিহ্ন বহনকারী এই বাড়িটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যার কারণ হিসেবে বলা হচ্ছে শেখ হাসিনার পূর্বের কৃতকর্ম। ছাত্র জনতারা বলছে, এই বাংলায় যেন আর কখনো ঠাঁই না হয় কোনো স্বৈরাচারের। শেখ হাসিনার ভাষণ দেওয়ার খবরে বুধবার মার্চ টু 32 ঘোষণা দেওয়া হয়। সন্ধ্যায় ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে বুলডোজার মিছিল নিয়ে এগিয়ে আসতে থাকে ছাত্র জনতা। রাত 8টার দিকে বিক্ষোভকারীরা বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করেন। দেয়াল ভেঙেও প্রবেশ করেন তারা। আমরা এখানে একটা বাড়ি ভাঙতে আসি নাই, বরং একটা ফেসিবাদের টুলস ভাঙার জন্য আসছি। ওনাকে দিয়ে অন্য দলগুলো যেন শিক্ষা পায়, যেন এই ধরনের কোনো ফেসিবাদ জানার সৃষ্টি না করে। রাত 8টা 40 ভবনের 3য় তলায় আগুন ধরিয়ে দেওয়া হয়। ছড়িয়ে পড়ে পুরো ভবনে। আগুন দেওয়া হয় পিছনে থাকা স্মৃতি জাদুঘরেও। এরপর লাঠি সোটা ও শাবল নিয়ে বাড়ির সীমানা প্রাচীর ভাঙা শুরু হয়। কিছুক্ষণ পর সেনাবাহিনীর একটি দল বাড়িটির সামনে গেলে বিক্ষোভকারীরা স্লোগান দিতে শুরু করেন। এক পর্যায়ে সেনাবাহিনীর দলটি সেখান থেকে মিরপুর রোডের দিকে চলে যায়। রাত 11টার দিকে একটি ক্রেন ও একটি এক্সকেভেটর এনে বাড়ি ভাঙা শুরু হয়। পরে যুক্ত হয় আরো কয়েকটি। ছোট মাসুম বাচ্চা পর্যন্ত মেরে ফেলছে, তারপরও তার বিন্দু মাত্র অনুশোচনা নাই। সে ভারতে পালিয়ে গিয়ে দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। তাকে দেখতে চায় না, তার মুখটা পর্যন্ত দেখতে চায় না, তারপরে সে কেমনে জনগণের সামনে আসতে চায়। ধানমন্ডি 5 নম্বরে অবস্থিত শেখ হাসিনার বাড়ি সুধা সদনেও আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এছাড়াও ভেঙে ফেলা হয় 32 নম্বরের বাড়ি ঘিরে থাকা নানা স্থাপনা। ঋষাদ অর্ণব, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দর্শক, ছাত্র জনতার বুলডোজার কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে, সেখানে আছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, আপনি তো আছেন এই মুহূর্তে সেখানে, কি চিত্র দেখছেন জানাবেন। ধন্যবাদ আপনাকে। যেমনটি আপনারা দেখাচ্ছেন, আমি ঠিক যদি আমি এখনকার চিত্রটি দেখাই, ঠিক 11:30টার পর থেকে কিন্তু এই এক্সকেভেটরের কার্যক্রমটি বন্ধ রয়েছে এবং পরবর্তীতে আরেকটি এক্সকেভেটর আসবে। আপনারা
যেমনটি দেখছেন এখনো কিন্তু হাজার হাজার ছাত্র জনতা এখানে একত্রিত হয়েছে। এক্সিভেটরের কাজ বন্ধ থাকলেও সাধারণ মানুষ এবং ছাত্র জনতা কিন্তু এখনো ভাঙার কার্যক্রমটি চালাচ্ছেন এবং মোটামুটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই 32 নম্বরের বাড়িটি। আমরা দেখেছি এখানে ঠিক বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন, বয়স্ক মানুষরা এসেছেন, স্লোগান দিচ্ছেন। আমরা তাদের সাথে কথা বলেছি। ছাত্র জনতারা যেমনটি বলছেন যে এই যে ভেঙে পড়া ভবন, ফ্যাসিবাদকে নিশ্চিহ্ন করার যে চিত্রটি, এটির মধ্যে কিন্তু বেশ কিছু মেসেজ রয়েছে। তারা বলছেন প্রত্যেক এই দেশ থেকে ফ্যাসিবাদকে বিতাড়িত করার জন্য কিন্তু একটি ভবন সহ কোনো কিছুই আর তারা রাখবেন না, তারা একদম নিশ্চিহ্ন করে দেবেন ফ্যাসিবাদকে। পাশাপাশি এই যে ভেঙে ফেলা এই ভবনের প্রত্যেকটি ইটের কণা থেকে পরবর্তী রাজনীতিবিদদের শিক্ষা নেওয়ার কথা বলছেন যে এই দেশে পরবর্তীতে আর কোনো ফ্যাসিবাদ তৈরি হলে ঠিক তাদের পরিণতিটি কিন্তু এমনই হবে, এমন বার্তা দিচ্ছেন। এবং তারা বলছেন যে আওয়ামী লীগ দেশের বাইরে বসে, শেখ হাসিনা দেশের বাইরে বসে যে চক্রান্ত করছেন দেশ নিয়ে, সেটি আর সহ্য করা হবে না। দেশে বসে দীর্ঘদিন দেশকে যেভাবে পিছিয়ে দিয়েছে, দেশের মানুষকে হত্যা করেছে, সেটি আর মেনে নেওয়া হবে না। বলছেন যদি পরবর্তীতে এমন আরো দুঃসাহস দেখানো হয়, এই ভবন ভাঙার পাশাপাশি, নেতাকর্মীদের ভবন ভাঙার পাশাপাশি আনাচে কানাচে যেই সমস্ত নেতাকর্মী রয়েছে, তৃণমূল পর্যন্ত যে সমস্ত নেতাকর্মী রয়েছে, প্রত্যেকটি নেতাকর্মীর বাড়িতে গিয়ে তাদের বাড়ি ঘর ভাঙা হবে, তাদেরকে নিশ্চিহ্ন করা হবে। কোনো ফ্যাসিবাদকে এই দেশে ঠাঁই দেওয়া হবে না। বলছেন যে কোনো কর্মসূচি দেওয়া হলে ফ্যাসিবাদের পক্ষ থেকে তাদেরকে কঠোরভাবে প্রতিহত করা হবে। পাশাপাশি আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই ভবনের পাশেই যে আরেকটি মিউজিয়াম তৈরি করা হয়েছিল, সেটিও কিন্তু ভাঙার কার্যক্রম রয়েছে। পাশাপাশি আশেপাশে বেশ কিছু আওয়ামী লীগের নেতাকর্মীরা আসার চেষ্টা করেছিল, তাদেরকে কিন্তু ধরে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দেওয়া হয়েছে। আমাদের আরেক সহকর্মী রয়েছেন সাভারে, নাজমুল, আপনি একটু জানাবেন সেখানে পরিস্থিতিটি কি? নাজমুল, আপনি যেমনটি আমরা দেখেছি, নাজমুল সহ আমাদের আরো অন্যান্য সহকর্মীরা যেমনটি বলছিলেন, এখানকার পাশাপাশি কিন্তু দেশের অন্যান্য স্থানেও ঠিক চট্টগ্রাম, সাভার এবং অন্যান্য এলাকাতেও দেখেছি কিন্তু ঠিক এই ফ্যাসিবাদের যে চিহ্ন রয়েছে। বিভিন্ন নেতাকর্মীরা যারা এই বিগত বৈষম্য বিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষকে হত্যা করার জন্য এবং মানুষের পঙ্গুত্ব বরণ করার পেছনে যারা হুকুমদাতা ছিলেন, তাদের বাড়ি ঘরেও কিন্তু বাড়ি নিশ্চিহ্ন করা হচ্ছে। পাশাপাশি আপনারা জানেন শেখ পরিবারের বিভিন্ন স্থাপনাও কিন্তু খুলনাতে যেমনটি দেখেছি। পাশাপাশি এখানে আপনারা যেমন এখন স্লোগান শুনছেন, এই স্লোগান কিন্তু সকাল থেকেই হচ্ছে এবং এখনো বেশ কিছু জায়গায় কিন্তু গত রাতে যে আগুনটি দেওয়া হয়েছিল, সে আগুন কিন্তু এখনো বেশ কিছু জায়গায় জ্বলতে দেখেছি আমরা। পাশাপাশি দেখেছি বিভিন্ন বয়সের মানুষ পতাকা হাতে এখানে এসে উচ্ছ্বাস করছেন। তারা বলছেন এই ভাঙা ভবন, এই ভবনটি ছিল ফ্যাসিবাদ সরকারের একটি তীর্থস্থান, সেটিকে ধ্বংস করার পরে আরো প্রমাণ হলো এই দেশে কোনো ফ্যাসিবাদের আর সৃষ্টি হতে দেয়া হবে না। আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, গতকাল ঠিক রাত 11টার পর থেকে যখন এখানে ভবন ভাঙার কার্যক্রমটি শুরু হয়, তারপরে কিন্তু ভোর রাত পর্যন্ত এই ভবনটি ভাঙার কার্যক্রমটি চলে এবং ভোরে একটি বিরতি চলে। বিরতির পর 7:30টার পর থেকে কিন্তু এক্সিভেটর দিয়ে আবার সেই ভাঙার কার্যক্রমটি চলে। এরই মধ্যে কিন্তু আমরা যেমনটি দেখেছি প্রায় 70% ভেঙে ফেলা হয়েছে, বিভিন্ন দেয়াল খসে পড়েছে, ছাদের বিভিন্ন অংশ খসে পড়েছে এবং প্রত্যেকটি দেয়াল এবং অংশ খসে পড়ার সাথে সাথে কিন্তু এইখানে যারা রয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার, বিভিন্ন বয়সের মানুষজন, ছাত্র জনতারা, তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন, পতাকা উঠিয়ে কিন্তু উচ্ছ্বাস করছেন, আনন্দ করছেন, স্লোগান দিচ্ছেন। তারা বলছেন এটি খুব বেশি দরকার ছিল, কেননা এখনো দেশের বাইরে বসে তারা যেমন দেশকে নিয়ে চক্রান্ত করছে, দেশের মানুষকে নিয়ে চক্রান্ত করছে, আইন শৃঙ্খলা বাহিনীকে উস্কে দেওয়ার চেষ্টা করছে, এমন কিছু ঘটলে আর সহ্য করা হবে না, এমনটি বলছেন। আমাদের আরেক সহকর্মী রয়েছেন সাভারে, নাজমুল, আপনি জানাবেন সেখানকার চিত্রটি কেমন? মাসুদ সুমন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি 32 নম্বর থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যে
যে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা ভারতে বসে যে সোশ্যাল মিডিয়ায় যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যকে ঘিরে কিন্তু যে দেশের অস্থিতিশীল হওয়ায় কিন্তু তারই প্রতিবাদে ঠিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাত 11টার সময় কিন্তু যে বিক্ষুব্ধ ছাত্ররা কিন্তু সেই শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু হল প্রত্যেকটি হলের সামনেই অর্থাৎ এভাবেই স্বৈরাচার সরকারের যে শেখ হাসিনার যে মুরাল ছিল সেই মুরাল এবং বঙ্গবন্ধুর যে মুরাল সবগুলো মুরালই কিন্তু ভেঙে ধ্বংস করে দেওয়া হয়েছে। একই সঙ্গে কিন্তু যে এরই প্রতিবাদে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু প্রত্যেকটা মানে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে যে শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমানের যে সকল স্মৃতি ফলক এবং মুরাল ছিল সেগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে। তারই ধারাবাহিকতায় কিন্তু রাত থেকেই তারা বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু যে হল এবং ডিপার্টমেন্টগুলোর সামনে যে সব স্থানে শেখ হাসিনার মুরাল ছিল এবং এছাড়াও কিন্তু যে গ্রাফিটি ছিল সেগুলো কিন্তু ধ্বংস করা হয়েছে, পাশাপাশি রং দিয়ে সেগুলি মুছে ফেলা হয়েছে। এবং আমি এখন রয়েছি শেখ হাসিনা হলের সামনে, সেই শেখ হাসিনা হলের সামনে যে শেখ হাসিনার মুরাল সেটাও কিন্তু দেখছেন যে ভেঙে দেওয়া হয়েছে, পাশাপাশি তার যে নাম সেই নামও কিন্তু এখন ভেঙে কিন্তু বলা হচ্ছে যে এখানে ইলোরা মিত্র হল তারা নাম দিয়েছে শেখ হাসিনার হলের পরিবর্তে। এবং ওয়ালের যে সব ছবি ছিল সেসব ছবি কিন্তু তারা রং দিয়ে মুছে দিয়েছে এবং কোনো জায়গায় কালি দিয়ে মুছে দেওয়া হয়েছে। এছাড়াও আপনারা জানেন যে এই যে শিক্ষার্থীরা বলেন যে স্বৈরাচার শাসক শেখ হাসিনার ভারতে বসে দেশকে যেভাবে পরিকল্পিতভাবে ধ্বংস করার যে পরিকল্পনা সেইটা রুখতে কিন্তু ছাত্র জনতা কিন্তু আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা রয়েছে সেই সব নেতাকর্মীদের বাড়ি এবং যেসব ব্যবসা প্রতিষ্ঠান ছিল সবগুলোতেই কিন্তু তারা এই ছাত্র জনতা মিলে কিন্তু তারা সেই এলাকায় ভাঙচুর করা হয়েছে বলা হচ্ছে। এরই পাশাপাশি যেহেতু বিভিন্ন প্রতীকী এবং যে বঙ্গবন্ধুর যে মুরাল সেগুলো কিন্তু আসলে ভেঙে ফেলা হচ্ছে। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ একই খবর জানতে আমরা যাচ্ছি বুরহানের কাছে, সেখানকার সর্বশেষ তথ্য জানবো। বুরহান। আমি এখন আছি সুনামগঞ্জের পৌরসভার প্রাঙ্গণে, মধ্যরাত থেকে সুনামগঞ্জের পৌরসভায় আপনার বঙ্গবন্ধু মুরাল এবং যতগুলো অফিস আদালতের আপনার এই বঙ্গবন্ধু মুরাল ছিল প্রত্যেকটি ভেঙে ফেলেছে বৈষম্য ছাত্র আন্দোলনের এবং বিক্ষুব্ধ ছাত্রকর্মীরা। এবং সুনামগঞ্জে আমি এখন দাঁড়িয়ে আছি পৌরসভার প্রাঙ্গণে, এখনও আমার সামনে আছেন বৈষম্য আন্দোলন করে সুনামগঞ্জের সমন্বয়কে ইমন বিদাকে জানতে তারপর সুনামগঞ্জের এই সর্বশেষ কী অবস্থা? আসলে আমরা বলতে উৎসব জনতা যারা ছিল, যারা বিপ্লবী জনতা সবাই মিলেই এই মুরালগুলো মিছিলে আপনারা দেখতে পাচ্ছেন। তো আসলে এটা শুধু সুনামগঞ্জে না, সারা দেশেই এরকম হচ্ছে, কারণ আমরা চাচ্ছি না যে ফেসিবাদের আর কোন স্মারক এদেশে থাকুক, যাতে মানুষ আর এটা থেকে মানুষ শিক্ষা নিতে পারে, যাতে ভবিষ্যতে বাংলাদেশে আর এ ধরনের সৃষ্টি না হয়। সুনামগঞ্জের প্রত্যেকটি উপজেলায় এবং অফিস আদালতে যতগুলো আপনার বঙ্গবন্ধু মুরাল আছে প্রত্যেকটি ভেঙে ফেলেছে মধ্যরাতে আপনার গতকাল রাত 12টা থেকে সুনামগঞ্জের প্রত্যেকটাই জেলা পরিষদ বলেন, পৌরসভা বলেন, ডিসি অফিস প্রাঙ্গণে আপনার বঙ্গবন্ধু মুরাল ভেঙেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং বৈষম্য ছাত্র আন্দোলনকারী ছাত্রকর্মীরা। আমি এখন যাচ্ছি ভুলায়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জন্য আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দেশের বিভিন্ন জেলায় ও বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এছাড়া আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এসবের বিস্তারিত চিত্র জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। তাদের তথ্য ও চিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট।
দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর মুরাল ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি এখন ধ্বংসস্তূপ। বুধবার শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে এসব স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বুধবার রাত 9টার দিকে কুষ্টিয়া শহরের পিটিআই সড়কে জড়ো হন বিক্ষুব্ধরা। পরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া 3 আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফের বাড়িতে বুলডোজার দিয়ে ভেঙে ফেলে তারা। সেই অভ্যুত্থানের রেশ হিসাবেই আজকের এই ভাঙচুর। বাংলাদেশের যদি উন্নতি চাওয়া যায় তাহলে এদেরকে আর মাথা ছেড়ে উঠা দেওয়ার মতো আর কোনো পরিবেশ রাখা যাবে না। এদিকে মুজিববাদে মুছে দাও স্লোগানে চট্টগ্রামে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। রাত 9:30টায় নগরীর প্রেস ক্লাব ও জামাল খান মোড়ে ভাঙচুর চালায় তারা। শেখ হাসিনার ভাগ্নে ও বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বাসভবন বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। রাত 12টার দিকে প্রথমে নগরীর কালীবাড়ি রোডে অবস্থিত সেরনিয়াবাদ ভবন ভেঙে বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। পরে রাত 2টায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বাসভবন ভাঙচুর করা হয়। কোনো সময় যদি এই শক্তি বাংলাদেশের বুকে মাথাচাড়া দিয়ে ওঠে তাহলে আমরা যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছি আমাদের জীবন হুমকির মুখে। রাক্ষস রাঘব বোয়াল হাসান আব্দুল্লাহর বাড়িকে আমরা সম্পূর্ণ ধ্বংস করতে পেরেছি এবং আমাদের কাজ চলমান আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আমরা পরবর্তী জায়গাটা আমাদের আমির হোসেন আমুর বাড়ি। খুলনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাইদের আলোচিত শেখ বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বুধবার রাতে বিক্ষুব্ধ ছাত্র জনতা নগরীর শেরেবাংলা রোডে শেখ বাড়ি নামে দোতলা ভবনটি ঘিরে ফেলেন। পরে বুলডোজার দিয়ে দোতলা বাড়িটি ভেঙে গুড়িয়ে দেয়। রংপুরে এক রাতেই বুলডোজার দিয়ে শেখ মুজিবুর রহমানের 3টি মুরাল গুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা। এ সময় বিক্ষুব্ধরা নাম ফলক সহ মুরালে লেখা শেখ মুজিবের বাণী মুছে ফেলে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ ও জেলা স্কুল মোড়ে অবস্থিত বঙ্গবন্ধু মুরাল বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে শিক্ষার্থীরা। রাত 11:30টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে মুজিববাদের সকল স্মৃতিচিহ্ন মুছে ফেলতে বিভিন্ন স্থানে নির্মিত শেখ মুজিব এবং শেখ হাসিনার মুরাল ও গ্রাফিতি ধ্বংস করেছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষুব্ধ শিক্ষার্থীরা সব আবাসিক হল থেকে আওয়ামী পরিবার সংশ্লিষ্ট নাম ফলক মুছে দিয়েছে। তবে শেখ ফজিলাতুল নেছা হলে নতুন নামের ব্যানার ছিঁড়ে ফেলেছে আবাসিক ছাত্রীরা। রাত 12টায় পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি AKM আউয়াল ও তার ভাই পিরোজপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান মালিকের বাড়ি ভাঙচুরের পর আগুন দেয় বিক্ষুব্ধরা। সুনামগঞ্জে বঙ্গবন্ধুর মুরাল ভাঙচুর করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। রাতে পৌর শহরের পৌরসভা ও জাদুঘর প্রাঙ্গণে এই মুরালের ভাঙচুর করে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শেখ হাসিনার গণহত্যার বিচারের দাবিতে শহীদ পরিবারের সদস্যদের শাহবাগের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ। সেখানে এই মুহূর্তে আছেন সহকর্মী মোহাইমিনুল খান, সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন তিনি। মোহাইমিনুল, শাহবাগে আন্দোলনের কি অবস্থা দেখছেন আর কি বলছেন শহীদ পরিবারের সদস্যরা? তানিয়া, যেমনটি দেখছেন এখন কিন্তু এই মুহূর্তে শাহবাগ অবরোধ করেছেন যারা জুলাই বিপ্লবে শহীদ হয়েছেন এবং আহত হয়েছে তাদের পরিবাররা, এবং ঠিক 12টায় অর্থাৎ কিছুক্ষণ আগেই কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এবং আমার চারদিকে অর্থাৎ শাহবাগের চারদিকে তারা অবস্থান নিয়েছেন এবং রাস্তাগুলো বন্ধ করে দিয়েছেন। তারা বলছেন যে প্রায় 6 মাস হয়ে গেলেও এখনো কেন গণহত্যার বিচার হয়নি, সেই বিচারের দাবিতে তারা এখানে অবস্থান নিয়েছেন। দেখতে পাচ্ছেন যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের ছবি নিয়ে তারা কিন্তু এখানে অবস্থান করছেন, তাদের আত্মীয় স্বজন, কারো বাবা, কারো মা, কারো ভাই, কারো বোন, এমনকি কারো শিশু সন্তান সহ তারা এখানে অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে গণঅভ্যুত্থানে কোনো দৃশ্যমান বিচার এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি, এমনকি
হাসিনার বিচারে তেমন কোনো তৎপরতা তারা এখন দেখতে পাননি অন্তর্বর্তী সরকারের কাছ থেকে। আর ঠিক সে কারণে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন দুপুর 12টা থেকে। আমরা জানতে চেষ্টা করেছিলাম যে কখন তারা এখান থেকে উঠবেন বা আন্দোলন শেষ করবেন। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত বিচার নিশ্চিত না করা হয় ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু শাহবাগে অবস্থান নেবেন। এবং দেখতে পাচ্ছেন তাদের প্রত্যেকের হাতেই কিন্তু তাদের সেই প্রিয়জনের ছবি আছে যারা শহীদ হয়েছেন জুলাই বিপ্লবে। আমরা কথা বলবো একজনের সাথে। আপনি কাকে হারিয়েছিলেন জুলাই বিপ্লবে? আমার একটি মাত্র সন্তান, সেই সন্তানকে হারিয়েছি। আজকে এখানে অবস্থান নেওয়ার কারণ কি? এখানে অবস্থান যে শহীদের যে প্রতিশ্রুতি দিল বর্তমান সরকার, ইউনিট সরকার, সেই প্রতিশ্রুতি অনুযায়ী কোনো কিছুই তো দাবি পূরণ করেনি। এই উদ্দেশ্যে আমাদের মূলত এখানে দাঁড়ানোর উদ্দেশ্য। আর বিশেষ করে এই যারা খুনে হত্যাযোগ্যর প্রধান হোতা, তাদেরকে বিচারের আওতায় এনে সুষ্ঠু বিচার করার জন্য আহ্বান জানাচ্ছি। আমার একটি মাত্র ছেলে, আমার ছেলের নাম শহীদ ইমতিয়াজ আহমেদ জাবির, ঢাকা সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিল। ওখানে ও লেখাপড়া করতো। ও বিএ থার্ড ইয়ারে ছিল, বিবিএ থার্ড ইয়ারে। ইনি শহীদ হয়েছে 19শে জুলাই রোজ শুক্রবার গুলি লাগছিল, 26শে জুলাই শুক্রবার ঢাকা মেডিকেল হসপিটালে মারা যায় উনি। এই আমাদের একটি মাত্র সন্তান। আমাদের যেমনটি শুনছিলেন, একমাত্র সন্তানকে হারিয়েছেন বাবা, কেউ হারিয়েছেন তার স্বামীকে এবং একমাত্র আয় উপার্জনকারী ব্যক্তিকে। আর ঠিক সে কারণে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এই শাহবাগে এবং মানববন্ধন করছেন। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের এই হত্যার বিচার না করা হবে তারা এখানে অবস্থান নেবেন। এবং এই যে শাহবাগে তারা আছেন, তাদের এই আন্দোলন কখন শেষ হবে তা কিন্তু এখনো জানা যায়নি। এই ছিল শাহবাগ থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। ধন্যবাদ মোহামিনের, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। সংবাদে এই পর্যায়ে বিরতি নিচ্ছি, ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। স্বাগত আর একবার নিউজ 24 সংবাদে। ভারতে পালিয়ে যাওয়া স্বৈর শাসক শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এই ঘটনা স্থান পেয়েছে রয়টার্স সহ বিশ্ব মিডিয়ায়। প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার 6 মাস পর বুধবার ছাত্র সমাজের উদ্দেশ্যে শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ দেওয়ার ঘোষণায় ফের অশান্ত হয়ে ওঠে বাংলাদেশ। এক পর্যায়ে ভারতে পালিয়ে যাওয়া এই স্বৈর শাসকের বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে ধানমন্ডি 32 নম্বরে মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। তাদের এই ক্ষোভের রেশ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন স্থানে। তারা বলেন স্বৈরাচারের কোনো চিহ্ন থাকবে না বাংলাদেশে। বিশ্ব মিডিয়ায় গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে এই ঘটনা। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স ছাড়াও এটি স্থান পায় মালয়েশিয়ার সংবাদ মাধ্যম স্ট্রেট টাইমসে। রয়টার্স শিরোনাম করেছে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার বাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। ধানমন্ডি 32 নম্বরে ভাঙচুর ও গুড়িয়ে দেওয়ার ঘটনা স্থান পেয়েছে ভারত ও পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে। ভারতের সংবাদ মাধ্যমগুলো শিরোনাম করেছে, বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে দিচ্ছে বিক্ষোভকারীরা। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক্সে করা পোস্টে তারা লিখেছে, এর মাধ্যমে এক বিশ্বাসঘাতকের উত্তরাধিকারের অবসান হলো। এই বাড়ি থেকেই ভারতের সাথে মিলে পাকিস্তান ভাঙার ষড়যন্ত্র করেছিলেন শেখ মুজিব। আসমাতুলি, নিউজ 24। Excellence in quality. সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণের বার সহ 2 জনকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা ও শুল্ক গোয়েন্দা। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, শারজা থেকে আসা ফ্লাইটে অবৈধ স্বর্ণের চালান আসবে এমন তথ্যের ভিত্তিতে এনএসআই নজরদারি বৃদ্ধি করে। পরে 2 জন যাত্রীকে যৌথভাবে তল্লাশি করে বিমানবন্দর, এনএসআই ও শুল্ক গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। এ সময় তাদের কাছ থেকে 120টি স্বর্ণের বার জব্দ করা হয়। এছাড়া 4টি স্বর্ণের পেস্টও জব্দ করা হয়। প্রাথমিকভাবে জানা যায়, উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন প্রায় 17.5 কেজি, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 21 কোটি টাকা। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট।
প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় হয়নি নেত্রকোনা পৌরসভার বর্জ্য অপসারণ কেন্দ্রের কাজ। ফলে যত্রতত্র ময়লায় দুর্গন্ধ আর রোগ জীবাণুর আক্রমণে অতিষ্ঠ হয়ে উঠছে কয়েকশো পরিবার। মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন স্থানীয়রা। যদিও অসম্পূর্ণ কাজ শেষ করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। সোহান আহমেদ কাকুনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। বিশ্বব্যাংকের অর্থায়নে তৃতীয় নগর পরিচালনা ও উন্নতিকরণ প্রকল্পের আওতায় নেত্রকোনা পৌরসভা বর্জ্য ব্যবস্থাপনায় 2016 সালে নেওয়া হয় বিশেষ প্রকল্প। শহরের রাজুর বাজার এলাকায় 3.2 একর জমিতে 6.5 কোটি টাকা ব্যয় করা হয় অপসার কেন্দ্র নির্মাণ কাজ, যেখানে বর্জ্য অপসারণ করে কম্পোজ সার তৈরি করার কথা। কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় তা আর সম্পন্ন হয়নি। ফলে অসম্পূর্ণ স্থানেই রাখা হচ্ছে পৌর শহরের প্রায় 3 থেকে 4 টন ময়লা আবর্জনার পচা দুর্গন্ধ ছড়াচ্ছে আশপাশের পুরো এলাকায়। অতিষ্ঠ পথচারী সহ এলাকাবাসী। এই আবর্জনা ফালা ফাঁক ফালা আপনি বস্তা আছে এইসব আবার কুকুরে ফেলে নিয়ে আবার গরত আবার কুত্তা ফেলে জায়গা। আর এই যে একটা বাগান আছে গাছের, ভালো মানুষ হলে এইসব নোংরা দেখলে মানুষ আসে। আর বিকল্প কোনো জায়গা না থাকায় বাধ্য হয়েই ফেলতে হচ্ছে ময়লা, বলছেন সংশ্লিষ্টরা। পালাইলে তো প্রবলেম হচ্ছে না, লেগে সাইডে পালতেছি, পালাই আবার সাফ করতেছি। তবে অসম্পূর্ণ কাজ শেষ করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। আশা করি আমাদেরকে দ্রুত সময়ের ভিতরে এই অপারেশনাল সিস্টেমটা প্রকল্প থেকে সহায়তা করলে আমরা সঠিকভাবে এই ময়লা ডিসপোজাল করতে পারব। শুধু আশ্বাস নয়, শিগগিরই এই সমস্যার সমাধান চান স্থানীয় বাসিন্দারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের পর্যায়ে আবার বিরতি নিচ্ছি, সাথে থাকুন। এলো স্বাগত আরো একবার, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে অর্থ বাণিজ্যের খবর। শুরু হতে চলেছে এনআরবিসি ব্যাংক নিবেদিত দ্বাদশ আন্তর্জাতিক এডুকেশন এক্সপো 2025। ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আয়োজিত 2 দিন ব্যাপী এই আন্তর্জাতিক শিক্ষা মেলা আগামী 22 থেকে 23 ফেব্রুয়ারিতে রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত হবে। এক্সপোটি প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত শিক্ষার্থী, পেশাজীবী এবং দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। বিদেশে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার সুযোগ নিয়ে আয়োজিত দক্ষিণ এশিয়ার বৃহত্তম এই আন্তর্জাতিক শিক্ষা মেলাতে বিশ্বের 45টির অধিক দেশের 1000-এর বেশি টপ র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি তথ্য ও স্কলারশিপ সুবিধা সম্পর্কে শিক্ষার্থী ও দর্শনার্থীরা মেলায় এসে জানতে পারবে। এবারে এই আয়োজনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপের দেশসমূহ, মালয়েশিয়া, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া সহ আরও অনেক দেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেয়ার জন্য কোনো চেষ্টাই বাকি রাখবে না যুক্তরাষ্ট্র, আর সবকিছুর জন্য তারা প্রস্তুত। বুধবার এই বার্তা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। এদিকে মার্কিন অনেক মিত্র দেশই সরাসরি প্রত্যাখ্যান করেছে ডোনাল্ড ট্রাম্পের গাজা নিয়ন্ত্রণের প্রস্তাব, আর এই সিদ্ধান্ত জাতিগত নিধনে শামিল বলে মন্তব্য করে এর থেকে দূরে থাকার সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। ফিলিস্তিনিদের সরিয়ে গাজার নিয়ন্ত্রণ নিতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে বিশ্বজুড়ে চলছে সমালোচনার ঝড়। তবে কোনো কিছুতেই কর্ণপাত করছে না ওয়াশিংটন। ওয়াশিংটনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বুধবার বৈঠকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানিয়ে দিলেন, গাজার নিয়ন্ত্রণ নিতে সর্বোচ্চ চেষ্টা চালাবে তার দেশ, আর সব ধরনের চেষ্টা করতে তারা প্রস্তুত। একই দিনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানালেন, গাজায় মার্কিন সেনা মোতায়েনের কোনো প্রতিশ্রুতি দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এদিকে গাজাবাসীকে নিজেদের বাড়িঘর পুনর্নির্মাণের জন্য অনুমতি দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ট্রাম্পের গাজা নিয়ন্ত্রণে নেয়ার পরিকল্পনা অগ্রহণযোগ্য বলে জানিয়েছে জার্মানি। গাজাবাসীদের স্থানান্তর ও উপত্যকাটির অর্থনৈতিক উন্নয়ন নিয়ে ট্রাম্পের পরিকল্পনা জাতিগত নিধনের শামিল বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। এ ধরনের প্রচেষ্টা থেকে বিরত থাকতে দিয়েছেন সতর্কবার্তা। বিশেষজ্ঞরা বলছেন কোনোভাবেই কাজ করবে না ট্রাম্পের এই পরিকল্পনা। এতে গাজার জাতিগত নিধন জড়িত, মার্কিন সেনাদের প্রতিশ্রুতি জড়িত, এতে আন্তর্জাতিক আইন লঙ্ঘনও হবে। কোনোভাবেই নিজ মাতৃভূমি ত্যাগ করবে না বলে জানিয়েছে গাজার বাসিন্দারাও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রেসিডেন্ট ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিলেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। বুধবার মার্কিন ফেডারেল আদালত প্রেসিডেন্টের নাগরিকত্ব আইন বাতিলের আদেশ দেশব্যাপী স্থগিত করেন। জানান প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ 125 বছরের পুরনো সুপ্রিম কোর্টের রায়ের সাথে সাংঘর্ষিক এবং 250 বছরের মার্কিন ইতিহাসের পরিপন্থী। প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের ক্ষমতার মসনদে বসেই তা বাতিল করেন ট্রাম্প। পরে এ নিয়ে বিতর্ক দেখা দিলে এই নির্বাহী আদেশ কিছুদিন আগে সাময়িক স্থগিত করেছিলেন ওয়াশিংটন অঙ্গরাজ্যের একজন বিচারক। এবার সেই একই পদক্ষেপ নিলেন মার্কিন ফেডারেল আদালত। সংবাদে বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। এলো স্বাগত আরো একবার নিউজ 24 সংবাদে। এবারে খেলার খবর। নানা বিতর্ক আর সমালোচনাকে সঙ্গী করে শেষ প্রান্তে বিপিএল এর 11তম আসর, যেখানে ফাইনালে শুক্রবার ফরচুন বরিশালের প্রতিপক্ষ চিটাগাং কিংস। মিরপুরে সন্ধ্যা 7টায় শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। নানামুখী সমালোচনার ফিক্সিং বিতর্ককে সঙ্গী করে 3 ডিসেম্বর শুরু হওয়া বিপিএল অন্তিম লগ্নে এসে পৌঁছেছে। 7 ফেব্রুয়ারি বিপিএল এর ফাইনাল দিয়ে পর্দা নামবে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির। প্লে অফের লড়াই শেষ করে এর মধ্যেই ফাইনাল নিশ্চিত করেছে গেলবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। আর সবশেষ কোয়ালিফায়ারে টান উত্তেজনার ম্যাচে খুলনা টাইগার্সকে 2 উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে 1 যুগ পর বিপিএল এ ফেরা চিটাগং কিংস। বন্দরনগরীর দলটির সামনে সুযোগ প্রথমবারের মতন চ্যাম্পিয়ন হওয়ার, তবে তা যে খুব একটা সহজ হবে না তা বলাই বাহুল্য। এর আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বরিশালকে হারালেও প্রথম কোয়ালিফায়ারে হেরেছে মোহাম্মদ মিথুনের দল। অপরদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ফাইনালের আগে বেশ নির্ভর। গেল আসরের চ্যাম্পিয়নরা 12 ম্যাচে 9 জয়ে গ্রুপ পর্ব শেষ করে প্রথম কোয়ালিফায়ার জিতে ফাইনালে পৌঁছায় তামিম ইকবালের দল। দেশি বিদেশি খেলোয়াড়দের মিশেলে দুর্দান্ত ফর্মে থাকা বরিশালের সামনে সুযোগ এবার টানা দ্বিতীয় শিরোপা জেতার। এখন দেখার বিষয় চিটাগং কিংস নাকি ফরচুন বরিশালের ঘরে যায় এবারের আসরের শিরোপা। আলদাইয়ান, নিউজ 24। কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের শেষ মিনিটের নাটকীয়তায় সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ লেগানেসকে 3-2 গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল। এদিকে ইংলিশ লিগ কাপের সেমিফাইনালে আর্সেনালের হোঁচট, নিউক্যাসলের কাছে হেরেছে 2-0 গোলে। আর কোপা ইতালিয়ায় বড় জয় এসি মিলানের। রিয়াল মাদ্রিদ আর কামব্যাক যেন একই সূত্রে গাঁথা। কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে প্রমাণ হলো আবারও চোটের কারণে ছিলেন না রিয়ালের 2 বড় তারকা কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহাম, তবে তাদের অভাব বুঝতে দেননি বাকিরা। ম্যাচে শুরুতে প্রতিপক্ষের আক্রমণ সামলে অল্প সময়ের মধ্যেই গোলের দেখা পায় রিয়াল। 18 মিনিটে ক্রোয়াট মিডফিল্ডার লুকা মদ্রিচ ও 25 মিনিটে এনরিকের গোলে লিড নেয় মাদ্রিদ। তবে 39 ও 59 মিনিটের 2 গোলে সমতায় ফিরে লা লিগায় 16তম স্থানে থাকা লিগান্স। এদিকে নিউক্যাসল ইউনাইটেডের সামনে আবারও পথ হারালো আর্সেনাল। বল দখলে রাখায়
আধিপত্য, আক্রমণটাও খারাপ নয়, কিন্তু কাজের কাজ হলো না কিছুই। 2 অর্ধে 2 গোল করে অনায়াসেই লিগ কাপের ফাইনালে নিউক্যাসল। 2 লেগ মিলিয়ে 4-0 ব্যবধানে ফাইনালের মঞ্চে তারা। অন্যদিকে কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনালে তাম্মি আব্রাহামের জোড়া গোলে এসি মিলানের কাছে 3-1 গোলে হেরেছে এফসি রোমা। আলদাইয়ান, নিউজ 24। নিউজ 24 সংবাদ এখন এই পর্যন্তই। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন নিউজ 24। নিউজ 24 সংবাদ এখন এই পর্যন্তই। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন নিউজ 24 BD.TV। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এবং বিপিএলে খুলনাকে 2 উইকেটে হারিয়ে